স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌর, ইয়াস্তিকা ভাটিয়া, জিমাইমা রড্রিগস, শিখা পান্ডে, পুনম রাওয়াতের মতো, দীপ্তি শর্মার মতো কোয়ালিটি ইন্ডিয়ান প্লেয়ার্সরা যেভাবে আমাদের এই ডাব্লিউপিএলটাকে ম্যাচ বাই ম্যাচ এন্টারটেইনিং করে বানিয়েছে, লাস্ট বল লাস্ট ওভার পর্যন্ত ম্যাচগুলোকে নিয়ে গেছে, সবকিছুর জন্য গ্র্যান্ড স্যালিউট ফ্রম মি। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রিয়ব্রত রয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক अगेन টু দিস ইউটিউব চ্যানেল অল অ্যাবাউট স্পোর্টস, ইয়োর ডেইলি ডোজ অফ ক্রিকেট অ্যান্ড ফুটবল। সো अगेन আবার চলে এসেছি আমি ভিডিও নিয়ে। তো কিছুক্ষণ আগে আমি কথা বললাম ডাব্লিউপিএল নিয়ে, ডাব্লিউপিএল এ আরসিবি কে নিয়ে, উইমেন্স টিমটাকে নিয়ে। এবার কথা বলবো আমি এই ভিডিওতে আমাদের কিছুদিন পর যে আসতে চলেছে আমাদের আসল আইপিএল, সেই আইপিএল এ আরসিবি কে নিয়ে। আরসিবি টিমটা কতটা শক্তিশালী হলো, কতটা পাওয়ারফুল হলো, কতটা ব্যালেন্সড হলো, এবং কি কি খামতিগুলো রয়ে গেছে, কি কি মিস্টেক গুলো হয়ে গেছে আমাদের আরসিবির এই টিমটাকে সেট করতে গিয়ে, সেগুলো নিয়ে একটু কথা বলে নেবো। আর সব থেকে বড় বিষয়, আরসিবির প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে, কতটা ব্যালেন্স হতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে একটু কথা বলে নেবো। তো গতকাল আমি কেকেআর কে নিয়ে ভিডিও বানিয়েছি, আজকে আরসিবি কে নিয়ে বানাচ্ছি, নেক্সট সিএসকে মুম্বাইকে নিয়েও আসবে। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস জাম্প ইনটু ইট টুগেদার। তো সবার প্রথমে আরসিবির যদি আমি স্কোয়াড নিয়ে কথা বলে নিই, আরসিবির প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে একটু কথা বলে নিই। সবার প্রথমে ব্যাটসম্যান দিয়ে নিয়ে কথা বললে সেখানে সবার প্রথমে যে নামটা আসে বিরাট কোহলি, আমাদের ইন্ডিয়ান টিমের কিং, আমাদের হাইয়েস্ট রান মেকার বিরাট কোহলিকে নিয়ে। তো বিরাট কোহলিকে নিয়ে নতুন করে তো কিছু বলা নেই, এত বছর ধরে আরসিবিতে রয়েছে, কাপ না পাওয়ার পরেও লয়াল হয়ে টিমে থেকে গেছে, অ্যাজ এ ক্যাপ্টেন সাকসেসফুল না হওয়ার পরে অ্যাজ এ ক্যাপ্টেন্সি থেকে গিভ আপ করে নেওয়ার পরে অ্যাজ এ প্লেয়ার এখনো খেলে যাচ্ছে। তো সেই বিরাট কোহলি তো অবভিয়াসলি রয়েছে অ্যাজ এ ব্যাটসম্যান। দেন তার সাথে রয়েছে আমাদের ক্যাপ্টেন ফাফ ডু প্লেসি, আরসিবি ক্যাপ্টেন, এবং রজত পাটিদার, আমাদের ইন্ডিয়ান নতুন মিডল অর্ডার ব্যাটসম্যান আমরা পেয়েছি একটা, রজত পাটিদার, যে রিসেন্ট টাইমে ডেবিউ করেছে ইন্ডিয়ান টিমের হয়ে, এবং তার সাথে সৌরভ চৌহান। তো এই চারজন মেইনলি ব্যাটসম্যান রয়েছে আরসিবি টিমে। এরপর যদি উইকেট কিপার ব্যাটসম্যানদের নিয়ে কথা বলে নিই, তো বেসিক্যালি তিনজন উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছে, সেখানে দুজন আমাদের ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক এবং অনুজ রাওয়াত, এবং থার্ড যে অপশনটা রয়েছে সেখানে উইল জ্যাকসন নামটা আসে। তবে উইল জ্যাক্স একজন অলরাউন্ডার হিসাবে ধরা হলেও তাকে সে কিন্তু উইকেট কিপিংটা করতে পারে, তবে তার প্রয়োজন হবে বলে মনে হয় না আমার, কারণ উইল জ্যাক্সকে অ্যাজ এ ব্যাটসম্যানই দেখবে আরসিবি যদি প্রয়োজন হয়, কারণ প্রয়োজন হবে না, তার কারণগুলো আমি পরে বলছি। তো এরপর অলরাউন্ডারদের কথা বললে সেখানে অলরাউন্ডার লিস্টে সবার প্রথমে যে নামটা আমি রাখবো তার নাম হচ্ছে ক্যামেরুন গ্রিন। তো ক্যামেরুন গ্রিনকে আরসিবি নিয়ে এসছে এমআই থেকে, মুম্বাই ইন্ডিয়ান্স থেকে। অস্ট্রেলিয়ান প্লেয়ার ক্যামেরুন গ্রিন, প্রায় 16 কি 16.5 কোটি টাকা সামথিং খরচ করেছে আরসিবি তার জন্য। তো ক্যামেরুন গ্রিন এতদিন পর্যন্ত ততটাও ডিভাস্টেটিং বা সেই রুদ্র রূপ, সেই ভয়ঙ্কর ব্যাটিংটা বা বোলিং এর ক্ষেত্রে বোলিংটা না করতে পারলেও, আইপিএল এ এখনো পর্যন্ত না দেখাতে পারলেও, সে কিন্তু আরসিবিতে এবার যোগ দিয়েছে। দেখা যাক আমাদের অ্যান্ডি ফ্লাওয়ার সে কতটা ইউজ করতে পারে আমাদের ক্যামেরুন গ্রিনকে। এবার ক্যামেরুন গ্রিনের পরে আমি যে যার নামটা আনবো তিনি আরেকজন অস্ট্রেলিয়ান, গ্লেন ম্যাক্সওয়েল। তো গ্লেন ম্যাক্সওয়েল এমন একটা প্লেয়ার যে কিনা অ্যাজ এ অলরাউন্ডার আমরা এখন তাকে ধরি, কারণ অ্যাজ এ অলরাউন্ডার বা একজন অফ ব্রেক বা অফ স্পিন বোলার হিসাবে যেভাবে ওয়ার্ল্ড কাপে, দেন বাইল্যাটারাল সিরিজে, এবং লাস্ট একটা দুটো বছর আইপিএলেও যেভাবে পার্টনারশিপ ব্রেকার হিসাবে বা উইকেট টেকার হিসাবে যেভাবে উঠে এসেছে গ্লেন ম্যাক্সওয়েল, সেখানে তাকে অলরাউন্ডার ছাড়া অন্য কিছু বলা যায় না আপাতত। একজন স্পিনিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। এরপর টম কারানের নাম বলবো আমি, একজন ইংলিশ অলরাউন্ডার, বোলিং অলরাউন্ডার টম কারান। টম কারানকে আরসিবি নিয়েছে ব্যাকআপ হিসাবেই, কারণ বোলিং অলরাউন্ডার এই টিমে খুব একটা লাগবে বলে আমার মনে হয় না, কারণ এই টিমের মেইন সমস্যাটা কোথায় সেটা হচ্ছে বোলিং। সেই বোলিং সমস্যাগুলো নিয়ে আমি একটু পরে কথা বলবো। তবে টম কারান রয়েছে, টম কারানের কি আসলে এই টিমে কোনো দরকার ছিল? তো সেটা দেখা যাক, আইপিএল আসলে সেটা বোঝা যাবে টম কারান কোন রোল প্লে করতে পারে। তবে বেসিক্যালি ব্যাকআপ হিসাবেই তাকে নেওয়া হয়েছে, বেসিক্যালি ক্যামেরুন গ্রিনের ব্যাকআপ হিসাবেই আমি তাকে ভাবছি হয়তো ইউজ করতে পারে। তবে ক্যামেরুন গ্রিন একজন ব্যাটিং অলরাউন্ডার, সে বেসিক্যালি খেলবে আমাদের টপ অর্ডারে বা মিডল অর্ডারে, একজন বিগ হিটার, ফিনিশার। তো সেখানে টম কারান কখনোই ক্যামেরুন গ্রিনের ব্যাকআপ হতে পারে না, একজন বোলিং অলরাউন্ডার অবভিয়াসলি আমাদের টম কারান। দেন ইন্ডিয়ান যে অলরাউন্ডার রয়েছে তাদের মধ্যে তিনজন মেইন যে তিনটে প্লেয়ার তাদের নাম আসে, সেখানে প্রথম হচ্ছে যাকে ট্রেড করে এসআরএইচ থেকে অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে নিয়ে এসছে আরসিবি, তার নাম হচ্ছে মায়াঙ্ক ডাগার। আমি একটা কথা বুঝতে পারি না, যেই প্লেয়ারটা শাহবাজ আহমেদ, যেই স্পিনারটা লেফট আর্ম অর্থোডক্স প্লাস লেফট আর্ম ব্যাটসম্যান, যেই শাহবাজ আহমেদ লাস্ট দুটো তিনটে বছর ধরে আরসিবি কে
যথেষ্ট ভালো ম্যাচ খেলে দিয়েছে, যথেষ্ট ভালো ব্যাটিং করেছে, হাতে 4-6 রয়েছে, ভালো বোলিং করে দেয়, টাইট বোলিং করতে পারে। সেই শাহবাজ আহমেদের সাথে এমন কি সমস্যা হলো, যে এমন কি খারাপ করলো শাহবাজ যে তাকে ছেড়ে দিয়ে মায়াঙ্ক ডাগারের মতো প্লেয়ারকে নিয়ে আসলো, আমার মাথায় ঢুকছে না এখনো পর্যন্ত। এরপর মায়াঙ্কের পরে আরো দুজন যে প্লেয়ারের কথা বলবো, তার মধ্যে একজন হচ্ছে সুয়েশ প্রভু দেশাই। তো একজন বিগ হিটার, একজন ফিনিশার, ইন্ডিয়ান ফিনিশার, ফার্স্ট ক্লাস ক্রিকেটে যথেষ্ট ভালো রান রয়েছে, ফিনিশ করতে পারে ম্যাচ ভালো। আরেকজনের নাম হচ্ছে মাহিপাল লোমরোড। তো মাহিপাল লোমরোড একজন ভালো প্লেয়ার, স্পিনার, অলরাউন্ডার, ভালো বিগ হিট করতে পারে তার হাতেও। তো মাহিপাল লোমরোড একটা অপশন রয়েছে। এরপর যারা ফার্স্ট ক্লাস ক্রিকেটে মানে ব্যাকআপ হিসেবে বেসিক্যালি নেওয়া হয়েছে, তাদের তাদের মধ্যে স্বপ্নিল সিং রয়েছে, মনোজ ভান্ডাগড়ে রয়েছে। তো এইরকম ধরনের প্লেয়ার রয়েছে। এবার যদি মেইনলি আরসিবির বোলিং ডিপার্টমেন্টে আসা যায়, তো সেখানে বোলিং ডিপার্টমেন্টে যদি ফার্স্টে আমি ইন্ডিয়ান বোলারদের নিয়ে একটু কথা বলে নিই, সেখানে মোহাম্মদ সিরাজ অবভিয়াসলি ফার্স্ট চয়েস ইন্ডিয়ান ফাস্ট বোলার, বা আমার মতে এই বছর এই সিজনে আইপিএল যে প্লেয়ারটা আরসিবির বোলিং ডিপার্টমেন্টকে লিড করবে, সেই প্লেয়ারটির নাম হচ্ছে মোহাম্মদ সিরাজ। কারণ এর বাইরে কোনো অপশন আর নেই আরসিবির কাছে। তার কারণগুলো বলছি। সিরাজের পাশে যেই প্লেয়ারগুলো রয়েছে অ্যাজ ইন্ডিয়ান ফাস্ট বোলার, সেখানে সেকেন্ড অপশন আসে ইয়শ দয়াল। যেই ইয়শ দয়াল লাস্ট ইয়ার রিঙ্কু সিং এর কাছে 5টা 6 অবশ্যই খেয়েছিল, কিন্তু তারপরে তার শেষের দিকে এসে কাম ব্যাক হয়েছিল গুজরাটের হয়ে, গুজরাট তাকে ছেড়ে দেয়। দেন আরসিবি তাকে প্রায় 5 কোটি 5.5 কোটি টাকা দিয়ে অকশন থেকে কেনে, জানি না কেন কিনলো, কারণ অলরেডি বৈশাখ বিজয় কুমার মতো একটা বোলার আরসিবির কাছে রয়েছে, আকাশদ্বীপের মতো একটা ইন্ডিয়ান বোলার আরসিবির কাছে রয়েছে। সেখানে ইয়শ দয়ালকে 5.5 কোটি টাকা দিয়ে কেনার মানেটা আমি ঠিক বুঝলাম না। তো দেখা যাক, কোনো প্ল্যান হয়তো অবশ্যই আছে অ্যান্ডি ফ্লেভার বা অ্যাডাম গ্রিফিথসের। অ্যাডাম গ্রিফিথস মানে হচ্ছে আমাদের আরসিবির বোলিং কোচ, তো যারা জানে না বলে দিলাম। এরপর আমাদের বোলিং ডিপার্টমেন্টে, এবার আরসিবির মেইনলি বোলিং ডিপার্টমেন্টে আরো যে বিদেশি ফাস্ট বোলাররা রয়েছে তাদের যদি কথা বলি, তো সেখানে রিস টপলি রয়েছে, আলজারি জোসেফ রয়েছে, লকি ফার্গুসন রয়েছে। এই তিনজন আমাদের আরসিবির মেইনলি ফরেন ফাস্ট বোলার। দেন আসছে আমাদের স্পিন ডিপার্টমেন্টে, আরসিবির স্পিন ডিপার্টমেন্ট নিয়ে যদি একটু কথা বলি, সেখানে করণ শর্মা রয়েছে এবং হিমাংশু শর্মা রয়েছে। তো করণ শর্মা হচ্ছে আমাদের আরসিবির, যে আমি স্কোয়াডটা দেখলাম সেখানে দেখে মনে হলো করণ শর্মাই হচ্ছে একমাত্র রিলায়েবল প্লাস মানে এক্সপেরিয়েন্স স্পিন বোলার। কারণ ওয়ানিন্দু হাসারাঙ্গা ছিল, ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছেড়ে দিল বিকজ অফ ওয়ানিন্দু লাস্ট ইয়ার ব্যাঙ্গালোর টিমে ছিল, কিন্তু পায়ে কোনো সমস্যার জন্য খেলতে পারেনি হাসারাঙ্গা। তবে রিসেন্ট টাইমে দেখেছি হাসারাঙ্গা যথেষ্ট ভালো খেলছে, শ্রীলঙ্কা টিমে কাম ব্যাক করেছে। দেন আমাদের এসআরএইচ সে হাসারাঙ্গাকে নিয়ে নিয়েছে। তো দেন আরসিবি তাদের স্পিন ডিপার্টমেন্টটাও ইকুয়ালি খুব বাজে অবস্থা। তো ওয়ানিন্দু হাসারাঙ্গা প্লাস সরি স্পিন ডিপার্টমেন্ট প্লাস আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট, আরসিবির যে বাজে হাল আমি দেখছি, সেখানে যদি বোলাররা ঠিকঠাক ভাবে বোলিং না করতে পারে, তো চিন্নাস্বামীর মতো পিচে যেখানে বেশিরভাগ ম্যাচ মানে 50% ম্যাচ খেলতে হবে আরসিবি কে হোম গ্রাউন্ডে, সেই পিচে কিন্তু এই ধরনের স্পিন বোলার বা ফাস্ট বোলারদের দিয়ে সার্ভাইভ করাটা কিন্তু যথেষ্ট টাফ। তো এই ছিল স্কোয়াড। এবার যদি প্লেইং ইলেভেনের কথায় আসি, তো প্লেইং ইলেভেনের কথায় মানে কথা বলতে গেলে প্রথমে সবার আগে ওপেনিং ডিপার্টমেন্টে আমি যে দুজন প্লেয়ার অবশ্যই থাকবে, ফ্যাব ডু প্লেসি অ্যাজ এ ক্যাপ্টেন এবং বিরাট কোহলি লাস্ট 2 বছর ধরে ওপেন করছে আইপিএল এ আরসিবির হয়ে। ডুপ্লেসির সাথে বিরাট কোহলি ওপেন করছে, তো সেখানে চেঞ্জেস খুব একটা হবে না। যদি না কোহলি মনে করে বা অ্যান্ডি ফ্লাওয়ার মনে করে যে বিরাট কোহলিকে নাম্বার 3 খেলা উচিত, ওয়ান ডাউন খেলা উচিত, সেখানে ক্যামেরুন গ্রিন সে হয়তো ওপেন করবে। তবে আমার মনে হয় না ক্যামেরুন গ্রিনকে দিয়ে ওপেন করানো হবে, কারণ ক্যামেরুন গ্রিনকে আনার মেইন যে কারণটা ছিল সেটা হচ্ছে মিডল অর্ডার যে ব্যাটিং লাইন আপ, আরসিবির মিডল অর্ডারটাকে একটু স্টেবিলাইজ করা এবং ফিনিশিং ডিপার্টমেন্টে ইউজ করা উইথ অ্যালংসাইড ডিকে, মাহিপাল লোমরোড, সুয়াস প্রভু দেশাই, এদের সাথে ফিনিশিং ডিপার্টমেন্টে ইউজ করানো, এটাই ছিল মেইন উদ্দেশ্য। বিকজ লাস্ট ইয়ার আমরা দেখেছি বা লাস্ট ইয়ার দেখেছি, যেদিন মানে যেই বছর থেকে ডেভিলিয়ার্স আরসিবি ছেড়েছে, সেই বছর থেকে কিন্তু হিউজ স্ট্রাগল করতে হয়েছে আরসিবি কে। বিকজ একটা দুটো উইকেট পড়ার পর, অর্থাৎ ফাফ ডু প্লেসি বিরাট কোহলির উইকেটটা পড়ার পর ঝড়ের মতো, তাসের ঘরের মতো ভেঙে পড়তো আরসিবির ব্যাটিং লাইন আপ। একের পর এক উইকেট পড়ে যেত, লাস্টে গিয়ে ডিকে আসতো 7 নম্বর 8 নম্বরে, ডিকে এসে 20 রান 30 রান বানাতো, ব্যাস ওইখানে আরসিবি মানে 140 রান 150 রানের মধ্যে আরসিবির অবস্থা খারাপ হয়ে যেত যদি ফ্যাব ডু প্লেসি বিরাট কোহলি রান না করতো। তো সেখানে আরসিবির এই মানে দুর্বল ব্যাটিং লাইন আপকে একটু স্টেবিলাইজ করার জন্য ক্যামেরুন গ্রিনকে নেওয়া হয়েছে। তো ক্যামেরুন গ্রিন এই 2 বছর আইপিএল এ খেলে গেছে, মানে খেলেছে অলরেডি, ততটা ভালো পারফরমেন্স করতে পারেনি, কিন্তু এবার কিন্তু ক্যামেরুন গ্রিনকে একটু দায়িত্ব নিতেই হবে, নইলে কিন্তু আরসিবির অবস্থা আরো খারাপ, আরো শোচনীয়, আরো খারাপ হয়ে যাবে। কারণ যদি আমাদের ক্যামেরুন গ্রিন সে পারফর্ম না করে, তাহলে কিন্তু মোটামুটি আরসিবির ব্যাটিং লাইন আপ আরো বাজে অবস্থা হয়ে যাবে। দেন এবার যদি আমাদের
টপ 2 হলো, দেন টপ 3 সেখানে 3 নম্বরের কথা বলে রজত পাটিদার আছে। রজত পাটিদার টেস্টে ডেবিউ করেছে লাস্ট ইয়ার, যথেষ্ট ভালো আইপিএল সিজন গেছে রজত পাটিদারের। ভালো প্লেয়ার, ভালো ফার্স্ট ক্লাস ক্রিকেটে রান রয়েছে, টেকনিক্যালি যথেষ্ট সাউন্ড, অনেক ভালো প্লেয়ার, হাতে ভালো ড্রাইভ রয়েছে, 4-6 রয়েছে, বেশ ভালো ধরে খেলতে পারে, স্টেবিলাইজ করতে পারে। তো সেখানে রজত পাটিদার নাম্বার 3। নাম্বার 4 গ্লেন ম্যাক্সওয়েল। অবভিয়াসলি গ্লেন ম্যাক্সওয়েল এমন একটা প্লেয়ার যাকে আরসিবি মানে চাইবে না যেন গ্লেন ম্যাক্সওয়েল অফ ফর্মে চলে যাক বা ম্যাক্সওয়েল খারাপ খেলুক, কারণ ম্যাক্সওয়েল 4 নম্বরে এসে আরসিবি কে যে খেলাটা খেলে দেয় না, সেটা আরসিবির মানে যেই 150 রান বানাক, 150 বানাক আর 200 রান বানাক, সেখানে কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের একটা ভালো রকম অবদান থাকে। তো সেখানে গ্লেন ম্যাক্সওয়েলকে পারফর্ম করতেই হবে। নাম্বার 5 অবভিয়াসলি ক্যামেরুন গ্রিন, যেটা বললাম যে অ্যালং সাইড গ্লেন ম্যাক্সওয়েল বা ডিকে, মাহিপাল লোমরোড, এদের সাথে ফিনিশিং ডিপার্টমেন্টে থাকতে হবে, একটু মিডল অর্ডারটাকে স্টেবিলাইজ করতে হবে। সেখানে 5 নম্বরে ক্যামেরুন গ্রিন অবভিয়াসলি। 6 নম্বরে দীনেশ কার্তিক অ্যাজ ইউজুয়াল, তবে দীনেশ কার্তিক আরো নিচের দিকে নামে, কারণ মাহিপাল লোমরোড বা অনুজ রাওয়াত বা মায়াঙ্ক ডাগার যেই খেলবে না কেন তাকে আগে পাঠিয়ে দেবে, কারণ ডিকে পছন্দ করে লাস্টের 2-3 ওভার খেলতে, লাস্টের কয়েকটা বল খেলতে পছন্দ করে, যেখানে নেমে একদম ইজিলি 4-6 মারবে, ফিনিশটা দেবে আরসিবি কে, লাস্ট 10-12 বল খেলবে। তো এরকম ধরনের প্লেয়ার হয়ে গেছে ডিকে এখন। তো সেখানে ডিকে হয়তো 6 নম্বরে আমি রাখছি ডিকে কে, কিন্তু ডিকে দীনেশ কার্তিক অনেকটাই নিচের দিকে খেলবে। দেন কথা বলবো 7 নম্বর আর 8 নম্বর পজিশনে, যেখানে আমাদের ইন্ডিয়ান প্লেয়াররাই খেলবে, ইন্ডিয়ান স্পিনার বা ইন্ডিয়ান অলরাউন্ডার। সেখানে অবভিয়াসলি মায়াঙ্ক ডাগারকে ট্রেড করে নিয়ে এসছে, সেখানে তাকেই খেলাবে, এর বাইরে কোনো অপশন নেই আপাতত। তো মায়াঙ্ক ডাগার খেলবে 7 নম্বরে এবং 8 নম্বরে রাদার। তো সেখানে মায়াঙ্ক ডাগার এবং মাহিপাল লোমরোড, এই দুজনের মধ্যে কাকে খেলাবে সেটা নিয়ে একটু মানে সমস্যা হতে পারে, বিকজ দুজনেই কিন্তু সেম কোয়ালিটির প্লেয়ার, দুজনেই স্পিন ভালো করতে পারে, ভালো স্পিনার। তবে মায়াঙ্ক ডাগারকেই হয়তো খেলাবে, বিকজ ডাগারকে প্রথমত ট্রেড করে এনেছে, আর দ্বিতীয়ত ডাগারের স্পিনটা খুব ভালো। মাহিপাল ততটা ভালো স্পিনার না, মাহিপাল ব্যাটিং ভালো করলেও স্পিন ততটা ভালো না মাহিপালের। এবং 7 নম্বরে আমি যাকে খেলাবো বা খেলাবে আরসিবি, সেখানে ইম্প্যাক্ট প্লেয়ার হয়তো ইউজ করবে অনুজ রাওয়াত বা সুয়াশ প্রভু দেশাইকে, ব্যাটিং করতে নামার সময় ইম্প্যাক্ট প্লেয়ার। এবং দেন 9, 10, 11 তিনটে জায়গা বাকি থাকছে, সেখানে 9-এ করণ শর্মাকেই খেলানো উচিত, কারণ করণ শর্মার সাথে সেখানে একজন স্পিনার হিসেবে মাহিপাল লোমরোড বা মায়াঙ্ক ডাগার থাকছে। দেন থার্ড স্পিনার হিসেবে আমরা গ্লেন ম্যাক্সওয়েলকে পেয়ে যাচ্ছি। আর ফাস্ট বোলিং ডিপার্টমেন্টের কথা বললে সেখানে 10 এবং 11, 10 নম্বরে মোহাম্মদ সিরাজ, 11 নম্বরে একজন বিদেশি ফাস্ট বোলার অবশ্যই খেলবে, এবং সেই বিদেশি ফাস্ট বোলারটা কে হবে সেটাই ডিপেন্ড করছে আরসিবি ম্যানেজমেন্টের উপর, আরসিবি ক্যাপ্টেনের উপর। কারণ 3টে কিংবা 4টে ধরলাম টম কারানকে ধরে, সেখানে আলজারি জোসেফ রয়েছে, হিউজ প্রাইস দিয়ে কিনেছে অকশন থেকে, এত দাম আলজারি জোসেফ, সত্যি শকিং। তবে যেহেতু মিনি অকশন, তো সেখানে প্লেয়ারের দাম একটু বেশি হয়, ন্যাচারালি আমরা দেখেছি, এটা প্রথম নয়। তো সেখানে আলজারি জোসেফের মতো প্লেয়ার 11.5 কোটি টাকা, লকি ফার্গুসন বেস্ট প্রাইসে বিক্রি হয়েছে ঠিক, কিন্তু লকি ফার্গুসনকে নিয়ে নিয়েছে চেন্নাস্বামীর মতো পিচে, খুব টাফ, মানে ছোট গ্রাউন্ড এমনিতেও, দ্বিতীয়ত ব্যাটিং পিচ। তো আমরা অলরেডি দেখেছি নরেন্দ্র মোদী স্টেডিয়ামের মতো একটা বড় গ্রাউন্ড থাকা সত্ত্বেও কিরকম মার খেত লকি ফার্গুসন। দেন ইডেনে আসার পর যে কটা ম্যাচ খেলেছে 40-50 করে রান দিয়ে গেছে 2-3 ওভার বোলিং করে। তো লকি ফার্গুসন চেন্নাস্বামীর পিছে হয়তো সেই পেসটাই তার ব্যাকফায়ার করতে পারে আরসিবি কে। আলজারি জোসেফও সেম ক্যাটাগরির প্লেয়ার, পেসই তার মেন বিষয় বা মেন আর কি কথা বলতে গেলে, দুজনেরই পেসটাই মেন বিষয়। আর দেন থার্ড অপশন যে আছে রিস টপলি, আমার মতে রিস টপলি বেস্ট অপশন, টম কারানের থেকেও বেস্ট অপশন হতে পারে রিস টপলি, বিকজ অফ রিস টপলি লেফট আর্ম হলেও যথেষ্ট ভালো তার আমাদের যেটা বলে থাকি আমরা পেস ভ্যারিয়েশন, কখন ফাস্ট বল করতে হবে, কখন স্লো বল পিচ করাতে হবে, কখন সুইং করাতে হবে, সেই সবকিছুই রিস টপলি যথেষ্ট ভালো জানে। ইংল্যান্ড বা ইংলিশ টিমের হয়ে রেগুলার খেলে, ক্রিকেটটা খেলে, টি-20 টিমেও চান্স পায় রিস টপলি। তো আমার মতে আলজারি জোসেফ, লকি ফার্গুসনের থেকে রিস টপলি হয়তো বেটার অপশন। তবে যেহেতু আলজারি জোসেফকে 11.5 কোটি টাকা দিয়ে কিনেছে, তো সেখানে বলা যায় না হয়তো আলজারি জোসেফকে খেলাতে পারে। তবে আমার মতে হোম গ্রাউন্ডের বাইরে যখন খেলতে যাবে, লাইক চিপকের মতো পিচে, দেন মুম্বাইতে আমাদের ওয়াংখেড়ের মতো পিচে, দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়াম, দেন পাঞ্জাবের মতো স্টেডিয়াম, লখনৌয়ের মতো স্টেডিয়ামে, তখন কিন্তু আলজারি জোসেফ, লকি ফার্গুসনের মতো বোলাররা লিথাল হতে পারে। তো এই হচ্ছে আরসিবির মেইন প্লেইং 11, যেখানে আমি আবার একবার রিমাইন্ড করিয়ে দিচ্ছি। সেখানে ফার্স্টে টপ অর্ডার আমাদের ফাফ ডু প্লেসি, 2 নম্বরে বিরাট কোহলি, 3 নম্বর রজত পাটিদার, 4 নম্বরে গ্লেন ম্যাক্সওয়েল, 5 নম্বরে ক্যামেরুন গ্রিন, দেন 6 নম্বরে আবার আমার দীনেশ কার্তিক ডিকে, 7 নম্বরে অনুজ রাওয়াত অর সুয়াশ প্রভু দেশাই অ্যাজ ইম্প্যাক্ট প্লেয়ার। তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আমরা আরসিবি ইউজ করতেই পারে। বোলারদের কথা যদি একটু বলে নিই, সেখানে অনুজ রাওয়াত বা সুয়াশ প্রভু দেশাইয়ের পরিবর্তে ইম্প্যাক্ট প্লেয়ার কাকে নামাতে পারে, ইয়াশ দয়াল অপশন রয়েছে, দেন বিজয় কুমার বৈশাখ অপশন রয়েছে, তো সেখানে আকাশ দ্বীপের মতো অপশন রয়েছে। তবে আমার মতে
বিজয় কুমার বা ইয়াস দয়ালের থেকে আকাশদীপ বেটার অপশন, কারণ আকাশদীপের যে লেভেলের ফর্মটা আমি দেখলাম টেস্ট ক্রিকেটে খেলার সময়, আকাশদীপ যথেষ্ট ভালো বোলার। ইন্ডিয়ান পিচে আকাশদীপ যথেষ্ট ভালো পেস রয়েছে হাতে, সুইং করাতে পারে বোথ সাইড, স্লোয়ার ওয়ানটা খুব ভালো। তো আকাশদীপ আমার মতে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আরসিবির জন্য বেস্ট অপশন হতে পারে 12th ম্যান হিসেবে। তো সেখানে অনুজ রাওয়াত বা সুয়েশ প্রভুদেশাই যেই খেলুক না কেন 7 নম্বরে তার পরিবর্তে আকাশদীপকে বোলিং করানোর সময় নিয়ে আসতে পারে। তো দেন এবার 8 নম্বরে আমি যেটা বললাম মায়াঙ্ক ডাগার বা মহিপাল লোমড়োর, আমার মতে মায়াঙ্ক ডাগারই খেলবে, যেহেতু ট্রেডেড প্লেয়ার। তো ট্রেড করা প্লেয়াররাই বেশি খেলে বা বেশি চান্সটা পায়, কারণ ট্রেড করা মানে প্ল্যানিং অনুযায়ী সেই প্লেয়ারটাকে নিয়ে আসা। এবার দেন 9, 10, 11 করণ শর্মার বাইরে স্পিন অপশন নেই বলতে গেলে। করণ শর্মার যে এক্সপেরিয়েন্স, তার যা কোয়ালিটি, তাকেই খেলাতে হবে 9 নম্বরে। আর 10, 11 মোহাম্মদ সিরাজ প্লাস রিস টপলি আমার মতে। তো এটাই আরসিবির মেইন আর কি প্লেইং 11 হতে পারে উইথ ইম্প্যাক্ট প্লেয়ার আকাশদীপ। তো এবার আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার মতামত, আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে সবকিছু বললাম, এবার আপনাদেরও নিজস্ব মতামত থাকতে পারে। আপনাদের মতে আমার প্লেইং 11টা কতটা মানে যুক্তিযুক্ত সেটা আপনারাই জাজ করবেন, এবং আইপিএল আসলেই আমরা সেটা দেখতে পাবো। তো ব্যাস, আজকের ভিডিওতে এতটাই। আরসিবির স্কোয়াড, আরসিবির প্লেইং 11 রিভিউ করলাম, আমি আমার মতামত প্রকাশ করলাম। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। খুব তাড়াতাড়ি আমি চেন্নাই, মুম্বাই, দিল্লি এই সমস্ত টিমকে নিয়েও নিয়ে আসবো ভিডিও। আর আরসিবির ম্যাচগুলো আমার মানে চিন্তা ভাবনা আছে যে কেকেআর এর পাশাপাশি আরসিবি, চেন্নাই এদের ম্যাচগুলোতেও আমি লাইভ ওয়াচ অলং করবো। তো যারা আরসিবি ফ্যান্সরা রয়েছে আমার চ্যানেলে, যারা ভিডিওটা দেখছে আরসিবি ফ্যান, তারা অবশ্যই আমার সাথে জয়েন করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, সায়োনারা।